আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম দিনে একটা আলোচনা সবার মুখে মুখে, অথচ আলোচনাটা হওয়া উচিত ছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে। গতকালই আমরা ওনাকে বিদায় দিলাম, কিন্তু ওনার কথা ভুলে আজকে দেখেন পত্র পত্রিকায় সব জায়গায় একই আলোচনা যে গোপনে কি কথা বলল। হ্যাঁ, আমাদের জামাতে ইসলামের আমির সাহেব গোপনে কথা বলছে ভারতের কূটনৈতিকদের সাথে। একজন কি দুইজন, জানি না কয়জন ছিল। আর এই দেখাটা হয়েছে ওনাদের, উনি যখন অসুস্থ ছিল, ওনার যখন ওপেন হার্ট সার্জারি হলো, ওই টাইমে অনেক রাষ্ট্রদূত ওনার সাথে দেখা করতে গেছিল। এর মধ্যে ভারতের ওনারাও গেছিল, কিন্তু সবাইটা জানলো, আমরা ভারতেরটা জানি নাই। এই ব্যাপারটা গোপন হয়ে গেছে। এখন দেখেন, গোপন জিনিসের প্রতি মানুষের ভীষণ আকর্ষণ। আমার এক বন্ধু আছে, তাকে যখনই বলি দেখা করতে আয়, ও বাহানা ধরে, রাস্তা জ্যাম, এটা সেটা, আসতে চায় না। তখন আমি একটু চালাকি করি, আমি কি আয়, একটু গোপন কথা আছে তো, টেলিফোনে কওয়া যাইব না, বাসায় আয়। বিশ্বাস করেন 2 ঘন্টার মধ্যে চলে আসে, কারণ ওই যে গোপনের আকর্ষণ। এখন পত্রপত্রিকায় লেখা হচ্ছে গোপন কথাটা, যে ভারতের সঙ্গে জামাতে আমিরের কথা হয়েছে গোপনভাবে। এই গোপনের আকর্ষণে চারিদিকে আলোচনা, এবং এখানে একটা যুক্তি দাঁড় করাচ্ছে। সেই যুক্তিটা কি? এই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব ভারতে গেছিল, উনি যখন এয়ারপোর্টের নামে, তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি কথা হয়েছে। উনি বলছে কথা বলা যাবে না, কি কথা হয়েছে বলা যাবে না, মানে গোপন। যার জন্য ওই কথাটা আজও আলোচনা হয়, আমার মনে হয় আগামীতেও আলোচনা হবে। ঠিক তেমনি এটার সাথে তুলনা কইরা যে জামাতের আমির সাহেব তাহলে কেন গোপন করলো। এখন দেখেন, এখানে প্রশ্ন হচ্ছে জামাতের আমির সাহেব কি গোপন করতে চাইছে? জিএম কাদের সাহেব কিন্তু দেখা করতে গেছিল কার সাথে? ভারতের সঙ্গে, ওনাদের কূটনৈতিকদের সঙ্গে। দেখা কইরা এয়ারপোর্টে নামছে, সাংবাদিকরা দাঁড়ায় ছিল কি আলাপ হইল জানার জন্য, ওনাকে জিজ্ঞেস করছে। কিন্তু এখানে অসুস্থ মানুষকে দেখতে গেছিল, এবং কারা কারা গেছিল এগুলা প্রচার করার দায়িত্ব কাদের? নিশ্চয়ই আমাদের সাংবাদিকদের। আমাদের সাংবাদিকরা কেন এটা প্রচার করতে পারলো না? সবাইটা প্রচার করলো, গোপন থেকে গেল ভারতেরটা, এবং ওনারাও বলল না। ওনারা কি বলছে, এটা কিভাবে প্রকাশ পাইল? এখন দেখেন, এটা প্রকাশ পাইছে 31 তারিখ, মানে বছরের শেষ দিনে একটা ইন্টারভিউ আসছে রয়টার্স পত্রিকায়, এবং ওই পত্রিকায় অনেক আলাপ আলোচনা হয়েছে। ওই আলাপ আলোচনার মধ্যে বিদেশিদের সঙ্গে আপনাদের কেমন সম্পর্ক হবে, ভবিষ্যতে কেমন দেশ গঠন করতে চান যদি ক্ষমতায় আসেন। জামাতে আমির সাহেব বলছে যে আমরা যৌথভাবে একটা জাতীয় ঐক্য গঠন করতে চাই, এবং ওইভাবেই দেশটা পরিচালনা করতে চাই সবাইকে নিয়ে। এই কথাবার্তার মধ্যে আবার ওই যে ভারতের কূটনৈতিকরা যে দেখা করছে গোপনে, সেই প্রশ্নটা চলে আসছে। এখন কথা হলো কি জানেন, দেখেন রয়টার্স যদি এই সাক্ষাৎকারটা না নিত, আর ওই সাক্ষাৎকারে যদি আমির সাহেব নিজে থেকে না বলতো, হ্যাঁ উনি নিশ্চয়ই বলছে, উনি গোপন করতে চায় নাই। গোপন করতে চাইলে তো গোপন করতোই। উনি নিজেই বইলা দিছে যে আমাদের সঙ্গে যারা যারা দেখা করছে সব আমরা ওপেনে করতে চাই, গোপনে কিছু রাখতে চাই না। 2 জন দেখা করছিল বা 1 জন দেখা করছিল ভারতের কূটনৈতিক আমার সঙ্গে, সেটাও আমি বলতে চাই, এবং ওইটা উনি প্রকাশ করছে বলেই তো আমরা জানতে পারছি। আর রয়টার্স যখনই প্রকাশ করলো, তখনই বাংলাদেশের সমস্ত পত্রিকায় এটা হেডলাইন হয়ে চলে আসলো যে কি কথা বললো গোপনে। উনি রয়টার্সের কাছে যদি প্রকাশ না করতো, আমরা জানতে পারতাম না, যেভাবে আমরা এখনো জানি না কিন্তু জিএম কাদের সাহেবের সাথে কি কথা হয়েছে। উনি তো এই কথা প্রকাশ করেন আজ পর্যন্ত, যার জন্য আমরা জানতে পারি নাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রকাশ করছে, যার জন্য আমরা জানতে পারছি। এর মধ্যে দেখেন ওনাদের নিজেদের মধ্যে একটা গন্ডগোল লাগছে, এরকম একটা খবর চারিদিকে ছড়ায় গেছে। চরমনাইর পীর সাহেব অনেক রকম প্রশ্ন তুলে ধরছে। চরমনাইর পীর সাহেব ওনাদের সঙ্গে থাকবে না, কেন থাকবে না,
এইটা আবার দেখেন ওই একটা গোপন গোপন ব্যাপার। এইখানে একটা অভিযোগ করা হয়েছে, চরমনাই পীর সাহেব অভিযোগ করছে যে ওনারা সব কিছু একা একা সিদ্ধান্ত নিয়ে নেয়, অনেক সিদ্ধান্ত ওনারা প্রকাশ করে না, মানে ওনাদের সঙ্গে আলোচনা করে না। আমার মনে হয় এই ব্যাপারটা ঘটছে কখন জানেন, যখন এনসিপি ইন করলো। এনসিপি ইন করার আগ পর্যন্ত কিন্তু এই ধরনের আলোচনা আসে নাই। এনসিপি যখনই এখানে ইন করলো, 30টা সিট পাইলো, আর চরমনাই পীর সাহেব বহুদিন যাবৎ, আমাদের বহুদিন বলতে এই 1.5 বছর যাবৎ জামাতে ইসলামের সঙ্গে। ওনার সিট কয়টা? 35টা। এইখানেই কি একটা বৈষম্য দেখা দিছে? এইখানেই কি তর্কের জন্ম দিল? হ্যাঁ, এখানেই তর্কের জন্ম দিছে যে আমরা আপনার জন্য কি না করছি আপনার সঙ্গে। এই যে জামাতে ইসলাম সহকারে 8টা দল এবং একটি ভোটের বাক্স, ইসলামিক ভোটের বাক্স, একটি ভোটের বাক্সতে যে নিয়ে আসলাম, আমাদের কি অবদান ছিল না? নিশ্চয়ই আমাদের অবদান ছিল, এবং এটাই সত্যি কথা, চরমনাই পীর সাহেবের অবদান ছিল। আর ওই জায়গা থেকে একটা ক্ষোভ প্রকাশ করতেই পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন ইঞ্জিন যেদিকে যাবে বগিকে সেদিকেই যাইতে হবে। হ্যাঁ, আপনারা কি মনে করেন না একবারও যে জামাতে ইসলাম ছিল বইলাই এই 8 দলের ঐক্য হয়েছে, যেটা এখন 12 দলে রূপ নিছে? এই ঐক্যটা কিভাবে হয়েছে? জামাতে ইসলামের কারণেই। ইঞ্জিন তো একটাই থাকতে হয়, আর সবাইকে বগি হইতে হয়, ওইটুক শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান স্যারের প্রতি ওই ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। উনি না বুঝাতো আর এনসিপিকে নেয় নাই। আজকে যদি এনসিপি না থাকতো, আজকে যদি বীর বিক্রম কর্নেল অলি সাহেব না আসতো, জামাতের শক্তি কি এতটা বৃদ্ধি পাইতো? নিশ্চয়ই না। ওনাকে ওনার মতো রাজনীতি করতে দেন। একজনকে তো মুরব্বী মানতে হবে। সবাই মুরব্বী হইতে চাইলে হয় না স্যার। সবাইকে তো মুরব্বী হইতে চাইলে প্রবলেম হয়ে যায়। একজনের পিছনেই তো নামাজ পড়তে হয়। এই যে বেগম খালেদা জিয়ার যে জানাজাটা হইলো, ওই জানাজার একটা ছবি আপনাদেরকে দেখাই। এই ছবি দেখে আপনারা বুঝতে পারবেন। দেখেন, যে মানুষটি সামনে দাঁড়ায় আছে, খুবই সাধারণ পোশাক, খুবই সাধারণ পোশাক। উনি বায়তুল মোকাররমের খতিব সাহেব, উনি সামনে দাঁড়ানো, আর ওনার পিছনে কারা দাঁড়ানো? দেশের সমস্ত বড় বড় মাথা, সমস্ত বড় বড় ডিগ্রিধারী, নোবেলধারী এবং দেশ বিদেশের অনেক কূটনৈতিক। এই জানাজার মধ্যে এত এত গুণী লোক থাকার পরও কেন ওই মানুষটি, যে মানুষটি অতি সাধারণ পোশাকের সামনে আর সবাই পিছনে, এটা কিসের ইঙ্গিত করে? এটা এই ইঙ্গিত করে যে ইসলাম সবাই উপরে। হ্যাঁ ভাই, ইসলামই সবাই উপরে। যে লোকটি ইমামতি করতেছে তার পিছনেই সবাইকে দাঁড়াইতে হবে। কেন কথাটা বললাম? যে আপনারা তো ইসলামিক রাজনীতি করেন, আপনারা সবাই ইসলামিক মাইন্ডের, তাহলে আপনারা একজনকে ইমাম মাইনা সবাই পিছনে দাঁড়ান। ভিতরে ভিতরে যা কিছু থাকুক, এখন সমালোচনা করার সময় না। আর এখন কেন সমালোচনা করতেছেন, এখন কেন এগুলো আলাপ করতেছেন, এটাও বুঝি আমরা, এটাও বুঝি। দেখেন, বেগম খালেদা জিয়া গতকাল কি আমরা ওনাকে বিদায় দিলাম, এখন আলোচনা কি? চরমনাই পীর সাহেব চলে যাইতেছে, ওনাদের ঐক্য ভাঙ্গা যাইতেছে, ওনারা গোপনে কথা বলছে ভারতের সঙ্গে, তাহলে ওনারা প্রকাশ্যে তো ভারতের বিরুদ্ধেও কথা বলে না। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান স্যার প্রথম থেকে এই পর্যন্ত ওনার বক্তব্যগুলো আপনারা ফলো করেন, উনি কখনোই সরাসরি ভারতের দিকে এমন কোনো কথা বলে নাই যেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন। উনি সবসময় বলে আসছে আমাদের সম্পর্ক হবে সমানে সমানে। তুমি যদি বলো নাও, আমি বলবো দাও, তুমি যদি বলো নেন, আমি বলবো দেন। আমাকে আপনি ওই যে নির্বাচনে জিতায়া দিবেন বা টাকা পয়সার লোভ দেখায়া বা আমাকে ক্ষমতায় আইনা দিবেন, এরকম ক্ষমতা আমরা চাই না। হ্যাঁ ভাই, জামাতে ইসলাম এরকম ক্ষমতা চাইতেই পারে না। বিদেশের উপরে ভর করে উনি নির্বাচন করবে, হইতেই পারে না। আমি বিশ্বাস করি না। ওনাদের বিশ্বাস কাদের উপরে? আমাদের উপরে। আমাদের উপরে ভরসা কইরা, এই জনগণের উপরে ভরসা কইরা ওনারা রাজনীতি করে। বাংলাদেশকে ওনারা নিশ্চয়ই ভালোবাসে ভাই। ওনারা যদি বাংলাদেশের সাথে বেইমানি করে, আপনারা প্রমাণ আইনা দেন। ওই গোপনে একটু কথা বলছে না কি বলছে, ওরা বলছিল গোপন রাখতে, উনিই তো প্রকাশ করছে। ওই ইন্টারভিউতে যদি উনি প্রকাশ না করতে পারতো, তাইলে কি আপনারা জানতে পারতেন? জানতে পারতেন না। দেখেন ভাই ব্রাদার, আমি প্রথম থেকেই বলে আসতেছি যে এই মানুষটিকে, মানে ডাক্তার শফিকুর রহমান স্যারকে আমি বিশ্বাস করতে চাই ভাই। হ্যাঁ, আমি 95% বিশ্বাস করতে চাই। 5% রাইখা দিলাম। হ্যাঁ, 5% আমরা বিচার করুম নির্বাচনের পরে, ফলাফলের পরে। ফলাফল কি হবে উপরওয়ালা জানে। তবে আমি একটা জিনিস মনে করি,
জামাত ইসলামের বা ইসলামিক মাইন্ডের যারা সবাই একসাথে আছেন এবং এনসিপি, আপনাদের হারাইবার কিছুই নাই, হারাইবার কিছু নাই। আপনারা ক্ষমতায় গেলে যা করতে পারবেন, বিরোধী দলে থাকলেও তাই করতে পারবেন। কারণ কি জানেন, আমাদের দেশে কোনো বিরোধী দল ছিল না, কোনো পাহারাদার ছিল না, সব ছিল চামচা, হ্যাঁ, গৃহপালিত, যার জন্য সরকার যা ইচ্ছা তাই করতে পারত। এখন যে সরকারই আসুক না কেন, যা ইচ্ছা তাই করতে পারবে না, কারণ এবার সংসদে পাহারাদার আছে ভাই, পাহারাদার আছে। এই যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সঙ্গে আরো 6 জন নারী, ওরা আমার মেয়ের বয়সী। যাই হোক, আমি ওদেরকে শুধু এইটুক কথা বলতে পারবো, তোমরা অনেকেই মনে করতেছো, হ্যাঁ, তোমরা অনেকেই মনে করতেছো যে আমরা ভেটো দিছিলাম, আমরা জামাত ইসলামের সঙ্গে যাইতে চাই নাই, যার জন্য আমরা ওইখান থেকে সইরে আসছি, মানে এনসিপি থেকে সইরে আসছি। এনসিপি থেকে সইরা আইসা শূন্য হয়ে যাবা ভাই, শূন্য হয়ে যাবা। আর তোমরা এইটা মনে করো না তোমরা সইরা আসছো, হ্যাঁ, খুব কায়দা কইরা টেকনিক্যালি তোমাদেরকে এমন সিচুয়েশনে ফালাই দিছে যে তোমরা নিজে থেকেই বলো যে আমরা ওইখানে যাবো না। কারণ কি জানেন ভাই ব্রাদার, ওনাদেরকে নেওয়া হবে না। যেমন নেওয়া হয়নি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, যেমন নেওয়া হয়নি মাহফুজ আলমকে, এদেরকে কিন্তু নেওয়া হয়নি কারণ এই দুজন সরকার থেকে বাইরে হয়ে আসছে। এদের উপর অনেক অভিযোগ আছে ভাই, অভিযোগ আছে। এই অভিযোগ সহকারে এমন মানুষকে তারা নিতে চায় না, নিতে পারে না, ওদের সিস্টেমের মধ্যেই নাই ভাই। এটা একটা ক্যাডার ভিত্তিক দল ভাই, এই জামাতে ইসলাম। আপনারা দেখেন না, 1.5 বছর যে একজন নিজের অঞ্চলে, নিজের এলাকায় নির্বাচনের জন্য রাত দিন খাইটা বেড়াইতেছে, সেই লোককে যখন বলল তুমি বৈশা পড়ো, এখানে নাহিদ ইসলাম দাঁড়াবে, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়াবে, এখানে সার্জিস দাঁড়াবে, সঙ্গে সঙ্গে ওই লোকগুলা কিন্তু ভাই এই যে 1.5 বছর পরিশ্রম করলো, ওই লোকগুলা সঙ্গে সঙ্গে বৈশা পড়তেছে এবং নিজেরা কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে। কাদের জন্য? যাদেরকে এই যে দল থেকে বাছাই করে দেওয়া হইলো তাদের জন্য। কোনো রকম মারামারি, কাটাকাটি, ধরাধরি, কোনো রকম বিতর্ক দেখছেন? দেখেন নাই। তার মানে এটা একটা ক্যাডার ভিত্তিক দল। জেনারেল যেটা হুকুম করবে সেটাই ভাই মাঠ পর্যায়ে পালন করবে, এমন একটা দল ভুল পথে যাইতে পারে না, ভুল পথে যাইতে পারে না। তাদের উপর আমরা বিশ্বাস রাখতে চাই, তাদের জন্য দোয়া রাখতে চাই। হ্যাঁ ভাই, সবাই দোয়া করবেন এই দলটা যেন ভুল পথে না যায়, আর ওই গোপন খবর টবর এগুলো যেন গোপন না করা হয়, সব কিছু প্রকাশ করে দেবেন, আয়নার মতো পরিষ্কার থাকবেন। আপনারা বলছেন না আমাদেরকে নিয়েই আপনারা, তাহলে আমাদের কাছ থেকে কোনো কিছুই লুকাবেন না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।